বাবরি মসজিদের পাল্টা শ্রীকৃষ্ণ মন্দির গড়বেন তৃণমূলের মুসলিম বিধায়ক। বিরাট ঘোষণায় বঙ্গ রাজনীতিতে আলোড়ন। বিএসএফ জওয়ানকে টেনে হিঁচড়ে বাংলাদেশ নিয়ে গেল গরু পাচারকারীরা। অপহৃতকে উদ্ধারের চেষ্টায় বাহিনী। ইউনূস সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম, না হলে পদত্যাগ। উল্টো চাপে প্রধান উপদেষ্টা। ঢাকা থেকে ফোন এলো নয়াদিল্লিতে। অশান্তির আবহে কথা হলো দুই সেনা প্রধানের। আল্লাহর চেয়ে মোদি ভালো, ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে স্পষ্ট বার্তা জাভেদ আখতারের। পুরো দেশ কেঁপে উঠবে, শুটার প্রেমিকাকে পাঠিয়েছিল মেসেজ। বাংলাদেশ হিংসায় ভয়ঙ্কর তথ্য ফাঁস। এশিয়া কাপ ফাইনালে বিতর্কে বৈভব। আউট হয়ে মেজাজ হারালো 14 বছরের ক্রিকেটার। অধিনায়ক আয়ুষের সঙ্গে কথা কাটাকাটি পাক পেসারের। কালই নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের। ভেবে রেখেছেন নাম, প্রতীকী চিহ্ন। বললেন ঘাসফুল পদ্মর পাশে কাঁটা। পদ্মাবাড়ি টার্গেট ভারত। কোচবিহার সীমান্তে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ভোররাতে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে পুরসভায় ঢুকলেন তৃণমূলের পুরো চেয়ারম্যান। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে মারাকে সমর্থন ইউনূসের বিদেশ উপদেষ্টার। তৃণমূলের পথে ঋতব্রতর মতোই কেলেঙ্কারিতে জড়িত সিপিএমের দুর্দিনের সাংসদ। অ্যাকশন নিচ্ছে তৃণমূল, বাড়বে বিজেপি। বিস্ফোরক ঘাসফুলের টিকিটে জেতা বিধায়ক। রামের নামে না হলে কি আল্লাহর নামে প্রকল্প হবে? রণংদেহী মেজাজে হুঁশিয়ারি মুলায়ম পুত্রবধূর। প্রয়োজনে অস্ত্র ধরার ডাক। মতুয়ারা তৃণমূলের দয়ায় বেছে নেই, নাগরিকত্ব আইনে পূর্ণ অধিকার আছে। বঙ্গ সফর শেষে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর। দীপুর হত্যাকাণ্ডের বিচার চাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথম বিবৃতি দিল ভারত। অবিশ্বাস্য অত্যাশ্চর্য, বাংলার নোটিশ পোর্টে মিলল সোনার খনি। মহারাষ্ট্রের পুরো ভোটে মহাজুটির ঝড়। 200 গণ্ডি ছাড়ালো শাসক জোট। পিছিয়ে এমভিএ। ম্যান্ডেটারি নয়, ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে এলো বড় বার্তা। প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তোপ। বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন অভিজিৎ। নোট গুনতে গুনতে ক্লান্ত সিবিআই। লেফটেন্যান্ট কর্নেলের ঘরে টাকার পাহাড়। নাম জড়ালো স্ত্রীরও। মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়, এরা শিক্ষিত সভ্য হয় না। হাদিকে আক্রমণ তসলিমার। 100 নয়, এবার 125 দিন। রাষ্ট্রপতি সই আইনে পরিণত হলো জিরামজি। ঠাকুরনগরের বাড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়ির চাকায় তালা। তুমুল ঝগড়া সুব্রত ও শান্তনু ঠাকুরের মধ্যে। শরীর থেকে ছিন্ন হয়ে যায় পার্থর বাঁ হাত। মাথা থেতলে যায় সুপর্ণার। 3 বছরের ছেলেকে নিয়ে বাইক রাইডে গিয়ে ভয়ঙ্কর পরিণতি বেহালার দম্পতির। আইপিএল এর আগেই বড় চমক, কলকাতা দলের মালিক হলেন সৌরভ গাঙ্গুলি। মেসি মাঠে ঢোকার পর যুবভারতী কাণ্ডে নয়া মোড়। অ্যাকাউন্টের টাকা ফ্রিজের পরেই বিস্ফোরক শতদ্রু। বাংলাদেশের নাগরিক দিদি জামাইবাবুর নামে এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ। বিতর্কে হাবড়ার বিএলও। লগ্ন জিতাকে হেনস্থা, অভিযুক্ত স্কুল মালিককে গ্রেফতার করল পুলিশ। বিভাগীয় তদন্তের মুখে ভগবানপুর থানার ওসিও। দীপু দাস হত্যার পর ফের উত্তপ্ত বাংলাদেশ। রয়ের সঙ্গে যোগের গুজবে সংখ্যালঘু রিকশা চালকের ওপর হামলা। কেষ্টর ডাকে তৃণমূলের কোর কমিটির বৈঠক সরকারি সার্কিট হাউসে। বিতর্কে উস্কে কাজল উব্বাজ। কারণ বলুন কনভেনার। নগভীর থেকে দূরেই থাকলো ভারতীয় দল। মঞ্চে উঠল না বৈভবেরা। এশিয়া কাপে ভারতকে রানার্সের পদক দিলেন অন্য এক কর্তা। রাজ্য রাজনীতিতে মহাধামাকা। কালই নতুন দল ঘোষণা হুমায়ুনের। নিশানায় মমতা। 26 ডিসেম্বর থেকেই দামি হচ্ছে ট্রেনের টিকিট। সাধারণ থেকে এসি সব কামরাতেই গুনতে হবে বাড়তি করি। গাড়িতে শিকল। ঠাকুরবাড়িতে ঝামেলায় জড়ালেন দুই ভাই। মোদি ক্যাবিনেটে বড় রদবদল। বাদ পড়েছে দাপুটে নেতারা। বড় বাজি ধরল বিজেপি। ফাইনালে পাকিস্তানের কাছে বিরাট ব্যবধানে হার। যুব এশিয়া কাপে লজ্জা উপহার দিল বৈভবরা। একজোট হলেই বদলে যাবে বাংলা। আরএসএস প্রধান মোহন ভাগবতের হুঙ্কারে তোলপাড় রাজনীতি। দীপুর হত্যা নিয়ে ভারতের বক্তব্যে আপত্তি বাংলাদেশের। কয়েক ঘন্টার মধ্যেই জারি করল পাল্টা বিবৃতি। রাত পোহালেই আবহাওয়ার নয়া গেম। দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। কালই বিএলওদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক মমতার। পাল্টা প্রস্তুতি শুভেন্দুরও। গোটা ইউক্রেনকে গিলে খেতে চান পুতিন। লক্ষ্য সোভিয়েত সাম্রাজ্য উদ্ধার। মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য। ভোট স্থগিত রাখার কথা স্বপ্নেও ভাববেন না। নির্বাচন কমিশনের কর্তাদের হুঁশিয়ারি বাংলাদেশ সেনা প্রধানের।
পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হলেন রবীন্দ্রনাথ। অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করলেন রাজ্যপাল। সরকারি ভবনে তৃণমূলের বৈঠক, মিটিংয়ে যোগ দিতে গিয়ে ভুল পথে চলে গেলেন কাজল। উন্নয়নের রাজনীতির পাশে জনতা, মহারাষ্ট্র স্থানীয় নির্বাচনে বিপুল জয়ে উচ্ছ্বাসিত মোদি। বাংলাদেশ নিয়ে দিল্লির প্রথম বিবৃতি, পাল্টা বিবৃতি ঢাকারও। চট্টগ্রামে ভিসা কেন্দ্র বন্ধ করল ভারত। দীপু হত্যায় ধৃত আরও 2। মেসির সঙ্গে ছবি তুলতে 30 লক্ষ টাকা, শতদ্রু দত্তের অ্যাকাউন্টের টাকা ফ্রিজ করার পরেও উঠে এলো ভয়াবহ তথ্য। অশান্তির আগুনে ঘি ঢালছে বাংলাদেশ, সীমান্তে মোতায়েন করল ড্রোন, কড়া নজর ভারতীয় সেনার। লক্ষ্য দক্ষিণ আফ্রিকার টি-20 লিগ জয়, রাসেল ব্রেভিসদের নিয়ে প্র্যাকটিসে কোচ সৌরভ। দালালের সাহায্যে সীমান্ত পার, টালিগঞ্জের পর হুগলির ভাড়া বাড়িতে আস্তানা, গ্রেপ্তার বাংলাদেশি যুবক। কেরলে বাংলাদেশি সন্দেহে গণপিটুনি, মৃত্যু ছত্তিশগড়ের পরিযায়ী শ্রমিকের, গ্রেফতার 5। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক বিবৃতিতে দাবি করেছে, ময়মনসিংহের ঘটনায় তারা দ্রুত পদক্ষেপ করেছে, অভিযুক্তদের গ্রেফতারও করেছে। দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি যথেষ্ট ভালো বলে দাবি ঢাকার। বাংলাদেশের ময়মনসিংহে যুবক খুনের ঘটনায় ভারতের বিবৃতিতে আপত্তি জানালো বাংলাদেশ। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, ময়মনসিংহের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ওই ঘটনাকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বলে দেখানো উচিত নয় বলে দাবি ঢাকার। গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির। তারপর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগও উঠে আসে। এই পরিস্থিতিতেই ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি নিয়ে রবিবার দুপুরেই বিবৃতি দিয়েছে ভারত সরকার। দীপুর হত্যাকারীদের বিচারের দাবি তুলেছে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। ভারতীয় বিদেশ মন্ত্রকের ওই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক। ময়মনসিংহের ঘটনা নিয়ে ভারতের বিবৃতির আপত্তি জানিয়েছে তারা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওই বিবৃতিতে দাবি করেছে, ময়মনসিংহের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। ভারতের কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের ওপর হামলা বলে দেখাচ্ছেন বলে দাবি করেছে তারা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক বিবৃতিতে দাবি করেছে, ময়মনসিংহের ঘটনায় তারা দ্রুত পদক্ষেপ করেছে, অভিযুক্তদের গ্রেফতারও করেছে। দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি যথেষ্ট ভালো বলে দাবি ঢাকার। ময়মনসিংহে একটি বাড়িতে ভাড়া থাকতেন 27 বছরের দীপু। কাজ করতেন একটি পোশাকের কারখানায়। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির বলি হন দীপু। অভিযোগ, উন্মত্ত জনতার হাতে তাকে তুলে দেওয়া হয়েছিল। পিটিয়ে খুন করার পর তার দেহ একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর প্রকাশ্যেই তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দীপুকে খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির পূর্ব ঘোষণা মাফিক 22শে ডিসেম্বর দুপুরে নতুন দলের নাম ঘোষণা করবেন। বেলডাঙ্গায় চলছে মঞ্চ করার শেষ মুহূর্তের প্রস্তুতি। দল ঘোষণার কয়েক ঘন্টা আগে আনন্দবাজার.com-কে জানালেন পরিকল্পনার কথা। 2021-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করেছিল নয়া রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 5 বছর পর আরেকটি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আঙিনায় আবার একটি রাজনৈতিক দল। সেই দলের নাম ঘোষণার ঠিক আগেই প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি বিরোধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসন ভাগাভাগি করে লড়ব। কিন্তু কেউ যদি নিজেকে সকলের চেয়ে বড় মনে করেন, ইগো নিয়ে থাকেন, তখন একাই লড়ব। দরকারে পশ্চিমবাংলার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, সেই ক্ষমতা আছে। মসজিদ গড়ার কথা ঘোষণা করে তৃণমূলের রোশানলে পড়েছেন। স্বপ্নের বাবরির শিলান্যাস করার আগেই সাসপেন্ড হয়েছেন। রাগে দুঃখে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলেছিলেন, শেষমেশ আর দেননি, মানুষের কথা ভেবে। হুমায়ুনের সমালোচকেরা বলেন, এমন অনেক কথাই বলেন, মন থেকে বলেন না। আবার একটি ব্যাপারে তিনি একগুঁয়ে এবং এককাট্টা, সেটা হলো দল, নিজের দল। 22শে ডিসেম্বর সেই দিন সোমবার দুপুর 1টায় নিজের রাজনৈতিক দলের নাম এবং রাজ্য কমিটি ঘোষণা করতে চলেছেন দুবারের বিধায়ক। স্বাভাবিকভাবে রবিবার দম ফেলার ফুরসত নেই। চরম ব্যস্ততার মধ্যে হুমায়ুন বললেন, গত 6 ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করার সময় দেখিয়েছেন মুর্শিদাবাদের মাটিতে তার আধিপত্য কেমন এবং কেমনতর। এবার নিজের গড়ার রেকর্ড নিজেই টপকাবেন। সকলের উপস্থিতিতে বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে প্রায় 49 বিঘা জমির ওপরে দাঁড়িয়ে ঘোষণা করবেন দলের নাম।
কিন্তু দল ঘোষণার পর প্রথমেই জানাবেন পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতির নাম, কারণ মুর্শিদাবাদের জেলা সভাপতি নিয়ে শেষ মুহূর্তের কিছু সিদ্ধান্ত বদলেছেন কবির। তাই সোমবার মুর্শিদাবাদের জেলা সভাপতির নাম ঘোষণা করছেন না। 341টি ব্লক, 125টি পৌর এলাকায় কমিটি ঘোষণা করবেন। গত 6 ডিসেম্বরের জমায়েতকে শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের সূচনা বলে দাবি করেছিলেন হুমায়ুন। এবার তৃণমূলকে হারাতে কংগ্রেস, বাম এবং আইএসএফকে আহ্বান জানালেন। তার কথায় এবারের লড়াই সম্পূর্ণ রাজনৈতিক, হিসাব করে পা ফেলছি। কিন্তু বিভিন্ন প্রস্তুতি সভা থেকে হুমায়ুন নির্দ্বিধায় বলেছেন তার লক্ষ্য সংখ্যালঘু ভোট একত্রিত করা। অন্তত 90টি আসন পেয়ে সরকার গড়তে অগ্রণী ভূমিকা নিতে চান, নইলে বাবরি মসজিদ তৈরির স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। কিন্তু দল ঘোষণার দিন কেন জুম্মাবারের বদলে সোমবার বাছলেন? হুমায়ুনের জবাব, মা বলেছিল সোমবার ভোরে আমার জন্ম। 100 বছর পার করেছেন মা, তিনি জীবিত। তিনি চান সোমবার আমি ভালো কিছু করি, মানুষের জন্য দল গড়ছি। তার আত্মপ্রকাশের দিন সোমবারের চেয়ে ভালো আর কোনো বার হতে পারে? সোমবারের সঙ্গে তো আবার শিবের যোগ। হুমায়ুনের মন্তব্য, শিব ঠাকুর সম্পর্কে বিশেষ কিছু জানা নেই, তবে অনেকে আমায় একগুয়ে গোয়ার বলেন। আমি যেটা করব বলি সেটা করেই ছাড়ি। শুনেছি উনিও তেমন ছিলেন। ইতিমধ্যে সারা বেলডাঙ্গা ছয়লাভ হুমায়ুনের পোস্টারে, কিন্তু কোথাও তার দলের নাম নেই। প্রতিষ্ঠাতা বলছেন দলের নাম এবং প্রতীক দেখতেই কমপক্ষে 4 লক্ষ লোক ভিড় করবেন। ওটা তো চমক। আর দলের নাম নিয়ে তৃণমূলের বিদ্রোহী বিধায়কের মন্তব্য, অধীর চৌধুরী আমার নেতা, এই কথা অনেকবার স্বীকার করেছি, কিন্তু যারা ওকে ঘিরে থাকেন তাদের আচরণে মর্মাহত হয়েছি। কংগ্রেস, তৃণমূল, বিজেপি হয়ে তৃণমূল ঘুরে হুমায়ুন বলছেন, আমার রাজনৈতিক জীবন 40 বছর ছুঁই ছুঁই। আমিও গঙ্গা পদ্মার জল মাপতে জানি। মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে, তৃণমূলকে ছুঁড়ে ফেলার অপেক্ষায় রয়েছে। তাই নিজের দলের সঙ্গে তৃণমূল কিংবা কংগ্রেস কোনো শব্দ রাখবো না। তবে দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আম জনতার পার্টি হবে আমার দল, আম জনতার উন্নয়নের কথা ভাববে। আর প্রতীক, হুমায়ুন বলে চলেন 2016 সালে নির্দল হিসেবে আমি টেবিল চিহ্নে ভোটে লড়েছিলাম, মানুষ সমর্থন করেছিলেন। আমার প্রথম রাজনৈতিক পরিচয়ের সঙ্গে টেবিল জুড়ে আছে, তাই টেবিলই আমার প্রথম পছন্দ। নির্বাচন কমিশনের কাছে ওটাই চাইবো, তা না হলে দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ, সেটাও না হলে অন্য অপশনের কথা ভাববো। হুমায়ুনের সভাস্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রায় 5 ফুট উঁচু লোহা অ্যালুমিনিয়ামের স্ট্যান্ডের ওপর তৈরি হয়েছে মূল মঞ্চ। রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক হ্যাঙ্গার প্যান্ডেল। মঞ্চ এবং সাউন্ড সিস্টেমের জন্য বরাদ্দ হয়েছে 230 ফুট জায়গা। কয়েক কিলোমিটার দূরেই রাজ্য সড়ক। যানজটের আপডেট দিতে সভাস্থলে ওড়ানো হবে ড্রোন, বসানো হয়েছে বিশালাকার এলইডি স্ক্রিন। অন্যদিকে গত 6 ডিসেম্বরের যানজট থেকে শিক্ষা নিয়ে এবার ট্রাফিক নিয়ন্ত্রণে কোমর বেঁধে নেমেছে জেলা পুলিশ। হুমায়ুন বলছেন তাদের নিজস্ব 2000 স্বেচ্ছাসেবকও হাত লাগাবেন। নদিয়ার করিমপুর, তেহট্ট, নওদা ইত্যাদি জায়গা থেকে আগত সমর্থকদের জন্য কেদার, চাঁদপুর, মানিকনগর রুট নির্দিষ্ট করা হয়েছে। বহরমপুর বা পলাশীর দিক থেকে আসা সমর্থকদের সারুলিয়া থেকে কাজী সাহা বাইপাস ধরার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা অনুগামীরা ভাবতা মোড় দিয়ে সভাস্থলে পৌঁছতে পারবেন। 1020 কর্মীর জন্য খাবারের এলাহি ব্যবস্থা থাকছে। তাছাড়া পানীয় জলের পাউচ, বোতল থাকবে সকলের জন্য। জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স রাখা থাকবে। প্রাথমিক চিকিৎসার ক্যাম্প রাখা হয়েছে মঞ্চের পাশেই। সব দেখে শুনে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার ওরফে ডেভিড, যার সঙ্গে হুমায়ুনের সম্পর্ক মধুর, তিনি বলেন, বাবরি মসজিদের সেন্টিমেন্ট নিয়ে রাজনৈতিক ময়দানে নামছেন নামুন, বোঝা যাবে কত ধানে কত চাল। রাজনৈতিক ময়দানে ওকে স্বাগত জানালাম, তবে ধর্মকে ব্যবহার করে লোক জড়ো করা এক, আর রাজনীতির ময়দানে স্বতঃস্ফূর্তভাবে মানুষের যোগদান করা আরেক বিষয়। হুমায়ুন যাকে গুরু বলেন সেই অধীরের মন্তব্য, মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ জানেন কারা তাদের পাশে। একবার প্ররোচিত হয়ে তৃণমূলকে উজাড় করে ভোট দিয়ে আফসোস করছেন। তৃণমূলের কোনো প্রোডাক্টের কাছে তারা আর যাবেন না। জ্বলছে বাংলাদেশ, সেখানে অশান্তির আগুন বেড়েই চলেছে দিনে দিনে। আর এই সুযোগটাই নিচ্ছে বাংলাদেশি কিছু মৌলবাদীরা। তারা ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ। 7 সিস্টার্স কেড়ে নেওয়া থেকে শুরু করে ভারতীয় হাই কমিশনে হামলার হুমকি দিয়েই চলছে বাংলাদেশি মৌলবাদী নেতারা। এবার তীব্র ভারত বিরোধিতার মধ্যেই বাংলাদেশ আরেক কাজ করলো। এবার সীমান্তে ড্রোন মোতায়েন করলো ঢাকা। জানা গিয়েছে তুরস্কের দেওয়া বেরাক তার TV-2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশের সেনা।
গত বছরই তুরস্কের কাছ থেকে এই ড্রোন কেনে ইউনূস সরকার। অভিযোগ, পাকিস্তানের মধ্যস্থতায় ড্রোনগুলো হাতে পায় ঢাকা। হাসিনা সরকারের পতনের পর যখন ইউনূস সরকার ক্ষমতা হাতে পায়, তারপরই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বৃদ্ধি পায়, আর তার দৌলতেই এই ড্রোন প্রাপ্তি। এবার সেই তুরস্কের ড্রোন উড়ছে ভারতীয় সীমান্তের কাছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতীয় সেনা। সূত্রের খবর, তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার পর থেকে একাধিকবার ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি এসেছে বাংলাদেশি ড্রোন। সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে একাধিকবার সতর্ক করেছে দেশের সেনা। ড্রোনের এক্সক্লুসিভ ফুটেজে জানা গিয়েছে 20 ঘন্টারও বেশি সময় ধরে একটানা উঠতে পারে ড্রোনগুলি, হামলাতেও পারদর্শী। প্রসঙ্গত, বিজয় দিবসের আগে থেকেই ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছে বাংলাদেশের একাংশ নেতা ও মৌলবাদীরা। বিজয় দিবসের আগের দিনই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন 7 সিস্টার্স দখল করার কথা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কড়া প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানায়। বাংলাদেশের নিরাপত্তার খাতিরে বন্ধ হয়েছে একের পর এক ভিসা অফিস, হাই কমিশনের অফিস। গতকাল শনিবার 20 ডিসেম্বর হটলাইনে ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার জামান। বাংলাদেশের সেনা প্রধানের ফোনের পর আজ বাংলাদেশ হাই কমিশনের বাইরে নিরাপত্তা বাড়ালো দিল্লি। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের বিরুদ্ধে এবার মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার দাবি, এই উদ্যোগ আসলে ভোট লোভীদের রাজনৈতিক ষড়যন্ত্র। এতে হিন্দু ও মুসলিম কারো ভালো হবে না। গত 6 ডিসেম্বর মহা আড়ম্বরের সঙ্গে মুর্শিদাবাদে বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। ওই বিধায়কের দাবি অনুযায়ী প্রায় 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই মসজিদ। রবিবার মোহন ভাগবতকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণ আসলে অতীতের বিতর্ক নতুন করে উস্কে দেওয়ার একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এই মসজিদ নির্মাণ আসলে ভোট লোভীদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির পন্থা। তবে এর ফলে হিন্দুদের বা মুসলিমদের কারো ভালো হবে না। পাশাপাশি তাকে প্রশ্ন করা হয়, সরকারি অর্থে ধর্মস্থান নির্মাণ করা কি উচিত? উত্তরে তিনি বলেন, সরকারি টাকায় ধর্মস্থান নির্মাণ একেবারেই উচিত নয়, এটাই নিয়ম। সোমনাথ মন্দির প্রসঙ্গে বলেন, এই মন্দির ট্রাস্টের টাকায় হয়েছিল। সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। রাষ্ট্রপতি এর উদ্বোধনে উপস্থিত ছিলেন, কিন্তু এখানে সরকারি অর্থ ব্যবহার করা হয়নি। একইভাবে সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির তৈরি করা হয়েছিল। সরকারকে একটি ট্রাস্ট গঠন করতে বলা হয়েছিল, সেই ট্রাস্টের মাধ্যমেই রাম মন্দির তৈরি হয়। এখানে কোনো সরকারি অর্থ ছিল না। আমরা সকলেই রাম মন্দির প্রতিষ্ঠায় অবদান রেখেছি। উল্লেখ্য, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর পৃথক দল গড়ার চ্যালেঞ্জ ছোড়েন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুধু তাই নয়, বাংলায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন তিনি। সেই মতো গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন। এই প্রসঙ্গে তার স্পষ্ট বার্তা ছিল, তিনি অসাংবিধানিক কিছু করছেন না। যে কেউ মন্দির বা গির্জা তৈরি করতে পারে, আমিও তাই করতে পারি। তবে গোটা দেশ যে ইস্যুতে হিংসার আগুনে জ্বলছে, সেই বাবরি মসজিদ বাংলায় নির্মাণ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে, অভিযোগ ওঠে। আসলে বাবরি মসজিদের নামে বাংলায় দাঙ্গার আগুনে উস্কানি দিচ্ছেন হুমায়ুন। চোখে মুখে আতঙ্ক, ক্লান্তি আর অনিশ্চয়তার ছাপ নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে শুরু করেছেন এ দেশের বহু নাগরিক। শনিবার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে সেই উদ্বেগজনক ছবি ধরা পড়ল। ভোর থেকেই সীমান্তের ওপারে অপেক্ষামান মানুষের লম্বা লাইন, হাতে সামান্য ব্যাগপত্র, কারো কোলে শিশু। সব মিলিয়ে এক চাপা উৎকণ্ঠার আবহ তৈরি হয়। ফিরে আসা মানুষদের অনেকেই জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা ও আতঙ্কের জেরে সেখানে থাকা কার্যত কঠিন হয়ে উঠেছিল। কেউ কাজের সূত্রে, কেউ আত্মীয়ের বাড়িতে বা ব্যবসায়িক কারণে ওপারে গিয়েছিলেন। পরিস্থিতি ঘোরালো হতেই দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা। সীমান্তে দাঁড়িয়ে কারো মুখে স্বস্তির নিঃশ্বাস, আবার কারো চোখে জল। দীর্ঘ অপেক্ষা ও দুশ্চিন্তার পর অবশেষে নিজের দেশে ফেরার তৃপ্তি। ঘোজাডাঙ্গা সীমান্তে এদিন বিএসএফ ও ইমিগ্রেশন দপ্তরের তরফে কড়া নজরদারি ছিল। সমস্ত যাত্রীর বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রত্যেককে নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি এড়াতেই এই সতর্কতা। সীমান্তে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। ফিরে আসা একাধিক নাগরিকের কথাই উঠে এসেছে ভয়ের অভিজ্ঞতা। কেউ বলছেন, হঠাৎ করেই চারপাশের পরিস্থিতি বদলে যায়। রাস্তাঘাটে আতঙ্ক, দোকানপাট বন্ধ, চলাচলে অসুবিধা। আবার কেউ জানিয়েছেন, পরিবার পরিজনের চাপেই দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষ করে মহিলা ও শিশুদের নিয়ে থাকা পরিবারগুলির মধ্যে উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দারাও এই দৃশ্য দেখে চিন্তিত। তাদের মতে, এমন পরিস্থিতি দীর্ঘদিন চললে সীমান্তবর্তী অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। একই
সঙ্গে মানবিক দিকটি মাথায় রেখে দ্রুত ও সুশৃঙ্খলভাবে নাগরিকদের ফেরানোর ব্যবস্থা করার দাবি উঠেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে যাতে দেশে ফেরা নাগরিকদের কোনো রকম হয়রানির মুখে পড়তে না হয়। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। বিক্ষোভকারীদের ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে, পিটিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। এই আবহে গোটা ঘটনায় বাংলাদেশকে হুঁশিয়ারি ভারতের। দীপু দাসের খুনের ঘটনায় দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হোক, অপরাধীদের সাজা দেওয়া হোক, এমনই বার্তা নেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। সেই সঙ্গে পদ্মাপাড়ের সংবাদ মাধ্যমের যে মিথ্যাচার তা কার্যত উড়িয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমে মাঝে মাঝেই দাবি করা হচ্ছে যে ভারতে দিন দিন বাংলাদেশের দূতাবাস আক্রান্ত হচ্ছে। তবে বাংলাদেশের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং পুরোটাই গুজব। বিবৃতি জারি করে ঠিক এমনই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক, যেখানে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ আদতে ভারতের বিরুদ্ধে দিনের পর দিন মিথ্যা খবর ছড়াচ্ছে। নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে কোনো হামলার ঘটনা ঘটেনি, তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভারত বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। বাংলাদেশের সংবাদ মাধ্যম দিনের পর দিন গুজব ছড়াচ্ছে, এমনকি দীপু দাসের খুনের ঘটনায় যাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেই কথাও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে। উল্লেখ্য, বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদি ওই দিন ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বেই হাদিকে সিঙ্গাপুরে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার রাতেই সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। তারপর থেকে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অভিযোগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এক কর্মী হাদিকে গুলি করে। ইতিমধ্যেই পদ্মাপাড়ের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন বলেই জানা গিয়েছে। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। বিক্ষোভকারীদের ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে, পিটিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। এই আবহে গোটা ঘটনায় বাংলাদেশকে হুঁশিয়ারি ভারতের। দীপু দাসের খুনের ঘটনায় দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হোক, অপরাধীদের সাজা দেওয়া হোক, এমনই বার্তা দেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। সেই সঙ্গে পদ্মাপাড়ের সংবাদ মাধ্যমের যে মিথ্যাচার তা কার্যত উড়িয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক।